লক্ষণপুর গ্রামে মিনা নামের এক মেয়ে থাকতো। গ্রামে সে তার বাবা মায়ের সাথে বসবাস করত। তার বাবা মা ছিল অনেক গরিব। অনেক কষ্টে তারা ক্ষেত খামারে মেহনত করে তাদের জীবিকা অর্জন করত। অন্য সব বাচ্চাদের সুন্দর সুন্দর জামা কাপড় পরতে দেখে মিনার অনেক মন খারাপ হতো। একদিন মিনা তার মাকে বলে, মা মা আমাকেও একটা নতুন জামা কিনে দাও না। দেখো আমার বান্ধবী সুশীলা কত সুন্দর জামা পরেছে না মা। হ্যাঁ মা, আমি আর তোর বাবা আজকে শহরে কাজ করতে যাচ্ছি, আর যখন সন্ধ্যায় মজুরি পাবো তখন সেখান থেকে তোর জন্য সুন্দর জামা কিনে আনবো। এ কথা বলে মিনার মা আর বাবা শহরে কাজ করতে যায়। কিন্তু সারা দিন কাজ করার পর যখন তারা বাড়ি ফিরছিল তখন তাদের সাইকেলের অ্যাক্সিডেন্ট হয় আর তারা দুজনেই সেখানে মারা যায়। মিনা অনেক কান্না করে, মা বাবা তোমরা আমাকে ফেলে চলে গেলে আমার খেয়াল কে রাখবে? মা তোমাদের ছাড়া আমি কিভাবে থাকবো? মিনা কাঁদতে কাঁদতে জঙ্গলে চলে যায় আর আত্মহত্যা করতে একটি নদীতে লাফ দেয়। তখন নদীতে থাকা জলপরি হাজির হয় আর মিনাকে প্রাণে বাঁচায়। তখন জলপরি মিনাকে বলে, কি হয়েছে মেয়ে, তুমি কেন প্রাণ দিতে চাইছো? কি হয়েছে বলো আমাকে। মিনা কাঁদতে কাঁদতে তাকে সবকিছু খুলে বলে। মিনার কথা শুনে জলপরি তাকে বলে, মিনা তোমার বাবা মা তো আর ফিরে আসবে না, কিন্তু আমি তোমাকে কিছু দিতে চাই। এই নাও, এটা জাদুর জামা। এই জামা সব সময় তোমার পাশে থাকবে আর তোমাকে রক্ষা করবে। এ কথা বলে জলপরি চলে যায় আর মিনা মনে মনে ভাবতে থাকে একটা জামা কিভাবে তাকে রক্ষা করবে। কিন্তু মিনার সেই জামাটি অনেক পছন্দ হয়, তাই সেটি সে পরে ফেলে আর মনে মনে ভাবে যদি তার একটা স্যুট থাকতো সাথে সাথেই সেই জামাটি স্যুট হয়ে যায়। তারপর মিনার ক্ষুধা পায়। ক্ষুধা মেটানোর জন্য সে কিছু খাওয়ার চিন্তা করে। সাথে সাথেই মিনার সামনে অনেক সুস্বাদু খাবার চলে আসে। এটা তো সত্যিই জাদুর জামা, যাই ভাবছি সেটাই হয়ে যাচ্ছে। সে মনে মনে পরীকে অনেক ধন্যবাদ দেয় আর সেখান থেকে চলে যায়। যখন সে গ্রামে ফিরে যায় তখন দেখে একটি বাড়িতে আগুন লেগেছে আর সবাই প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটছে। বাচ্চারা চিৎকার করছে, আরে কেউ বাঁচাও, আমার মেয়ে ভেতরে আটকা পড়েছে, আরে কেউ আমার মেয়েকে বাঁচাও। মিনা ভাবে সে যদি বাচ্চাটাকে বাঁচাতে পারতো। একথা ভাবতেই তার জামা একটি ফায়ার প্রুফ স্যুটে পরিণত হয় আর মিনা সেটি পরে বাড়ির ভিতর চলে যায় আর বাচ্চাটিকে বাঁচিয়ে বাইরে নিয়ে আসে। সবাই তার খুব প্রশংসা করে। তখন বাচ্চার বাবা সেখানে চলে আসে, যে কিনা অনেক বড় শেঠ ছিল। শেঠ আর তার স্ত্রী মিনাকে দত্তক নেয়। মা, আজ থেকে তুমি আর অনাথ নও, তুমি আমাদের মেয়ে আর আমরাই তোমার বাবা মা। আর এভাবেই জাদুর জামার সাহায্যে মিনা আরেকটি পরিবার পেয়ে যায় এবং নতুন জীবন শুরু করে। সোনা নামের এক গরু ছিল। তার স্ত্রী কিছুদিন আগে মারা গিয়েছিল, তাই সে নতুন বিয়ে করে নেয়। কিন্তু তার প্রথম স্ত্রীর এক বাছুর ছিল যার নাম ছিল গোলু। সে অনেক সুন্দর ছিল এবং তার মাকে অনেক ভালোবাসতো। কিন্তু তার মা হারিয়ে যাওয়ার পর সে সবার মাঝে তার মাকে খুঁজে বেড়াতো, কিন্তু নতুন মা তাকে ততটা ভালোবাসতো না যতটা তার নিজের মা ভালোবাসতো। এখন সোনাও অনেক ব্যস্ত সময় কাটাচ্ছিল, তাই তার সন্তানের খেয়াল রাখতে পারত না। একদিন সোনার নতুন স্ত্রী রমনা তার বোনকে তাদের বাড়িতে ডাকে। রমনার বোন গর্ভবতী ছিল। সে সারাদিন তার সাথে বসে গল্প করে। এসব দেখে গরু অনেক খুশি হতো এবং তার খালার কাছে গিয়ে বসে। রমনা এটা একদম পছন্দ করে না। সারাদিন আমার বোনের পাশে বসে থাকে, যা অন্য কোথাও চলে যা, এখানে আসবি না। সে মা হবে, খুব তাড়াতাড়ি তার খুব সুন্দর একটা সন্তান হবে। আর তুই তো তোর মায়ের মতো, একদম সুন্দর লাগে না, যা এখান থেকে যা। গরু দিন দিন শুকিয়ে যাচ্ছে, কিন্তু সে রমনার বোনকে অনেক ভালোবাসতো। রমনার বোনও তাকে মাঝে মাঝে দুধ পান করাতো।
এবং অনেক ভালোবাসতো। একদিন রমনা কোনো কাজে বাজারে যায় এবং অন্যদিকে রমনার বোনের পেটে ব্যথা শুরু হয়। আহ আহ আরে গোলু, যাও বোনকে ডেকে নিয়ে আসো। গোলু এটা শুনতেই তার মাকে খুঁজতে জঙ্গলের দিকে যায় এবং তার মাকে নিয়ে ফিরে আসে। পুরো রাস্তা রমনা তাকে বকতে থাকে, যদি এই কথা মিথ্যে হয় তাহলে আজকে রাতে তোকে খাবার দিব না, বুঝেছিস? কিন্তু যখন রমনা বাড়িতে গিয়ে তার বোনকে এমন অবস্থায় দেখে, সে গোলুর কথা বিশ্বাস করে। সে তখনই ডাক্তারকে ডাকে এবং তার চিকিৎসা করায়। জ্ঞান ফেরার পর রমনার বোন তাকে বলে, আজ তোমার ছেলে গোলু না থাকলে আমি মরেই যেতাম বোন। রমনা তার ভুল বুঝতে পারে। সে সোনাকে বলে, আমি তোমার ছেলেকে একটুও ভালোবাসতাম না, তাকে সবসময় পর ভাবতাম, কিন্তু গোলু আসলে অনেক ভালো। আমাদের তাকে এমনি ভালোবাসা উচিত যেমনটা তার মা বাসত। এরপর সোনা এবং তার সাথে গোলুও অনেক সুখে থাকতে থাকে। গাভী আর শিয়ালের বন্ধুত্ব। একদিন এক গাভী খাবার সন্ধানে ঘুরছিল। সে শীঘ্রই মা হতে যাচ্ছিল, তাই তার অনেক বেশি খাবার খেতে হতো। তার সব সময় অনেক ক্ষুধা লাগতো। খুব তাড়াতাড়ি আমার বাচ্চা এই দুনিয়াতে আসবে, আর তারপর ও হাসবে, খেলা করবে, জঙ্গলে ঘুরে বেড়াবে। বলো কি খাবে আমার বাচ্চা? এই সময় তার অনেক মিষ্টি ফল খেতে ইচ্ছে করছিল। এমন সময় সে জঙ্গলের অন্য প্রান্তে যায়। সেখানে অনেক ফলের গাছ ছিল, কিন্তু এদিকে জানতই না যে সেখানে গাব্বার সিংহ তার শিকারের খোঁজে ঘুরে বেড়াচ্ছে। সিংহ তখন গাভীকে দেখে আর ভাবে, আরে বাহ, আজ তো দারুণ শিকার পেয়েছি, কিন্তু ওকে আমি কিভাবে যে খাই? ও তো মা হতে যাচ্ছে, এতে তো আমার অনেক পাপ হবে। কি করি কি করি? একদম ঠিক ভেবেছেন সিংহ ভাই, এমন গর্ভবতী গাভীকে খেলে প্রভু আপনাকে অনেক পাপ দেবেন, কিন্তু খুব তাড়াতাড়ি আপনি হয়তো ওকে খেতে পারবেন। আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ওর বাচ্চা হতে যাচ্ছে। একটু ভালোভাবে দেখুন ওকে, ওর ব্যথা হচ্ছে, মনে হচ্ছে ওর বাচ্চা আজ হলেও হতে পারে। আরে বাহ, তাহলে তো একসাথে দুটো শিকার। আমি তো গাভী আর বাচ্চা দুটোকেই খাবো, তাহলে ভালোই হবে। তুমি কি বলো শিয়াল? একদম ঠিক বলেছেন রাজামশাই, কিন্তু এখন আপনাকে এখান থেকে দূরে থাকতে হবে। যতক্ষণ না বাচ্চা হয় ততক্ষণ আপনার এখানে থাকা ঠিক হবে না। শিয়াল ছিল অনেক বুদ্ধিমান। সে সিংহকে এসব বুঝিয়ে গাভী থেকে দূরে সরাতে চাচ্ছিল। যখনই গাভীর বাচ্চা হয়, শিয়াল তখনই গাভীকে পুরো ঘটনা খুলে বলে আর তার বাচ্চাকে অনেক দূরে নিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর সিংহ যখন সেই জায়গাতে ফিরে আসে, সে দেখে সেখানে না গাভী আছে, না তার বাচ্চা, আর নাই বা শিয়াল। আর ওইদিকে শিয়াল গাভীকে তখন বলে, আজ আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে তোমাকে সাহায্য করেছি, তুমি তোমার বাচ্চার খেয়াল রেখো আর সাবধানে থেকো। আমি রাজা সিংহকে নতুন কোনো একটা বাহানা দিয়ে তোমার থেকে দূরে রাখবো। গাভী শিয়ালকে ধন্যবাদ দেয়। ইঁদুর আর বিড়াল সব সময় ঝগড়া করত। এই কথা রাজাও জানতে পারে। রাজা চাইতো তারা দুজন মিলেমিশে থাকুক, তারা আজীবন বন্ধু হয়ে থাকুক। অনেক চিন্তা ভাবনা করে এর একটা সমাধান বের করে। ইঁদুর, খরগোশ আর বিড়াল, আমি জানি তোমরা তিনজনই অনেক আলাদা রকম প্রাণী। তোমরা আকারে অনেক ছোট, তোমরা এমনও নও যে তোমাদের আমি আমার সবার সদস্য বানাতে পারি, কিন্তু এইবার আমি তোমাদের মধ্যে দুজনকে আমার রাজসভার পরামর্শক বানাবো। তোমাদের চাঞ্চল্য আর বুদ্ধিমত্তা দেখে আমি সন্তুষ্ট। তাহলে বলো, তোমাদের তিনজনের মধ্য থেকে কে আমার পরামর্শক হতে চাও? আর যে বাকি থাকবে তাকে আমি অন্য কোথাও নিয়োগ করব। বলো, কে হতে চাও? এমনটা রাজা বলতেই তিনজন নিজেদের মধ্যে ঝগড়া করতে শুরু করে। অনেক হয়েছে, এবার তোমরা তিনজন যেতে পারো। বিকালের মধ্যে ঠিক করে আমার কাছে এসে জানাবে যে কাদের দুইজনের মধ্যে বন্ধুত্ব সবচেয়ে বেশি। তাদের দুইজনকেই আমি আমার পরামর্শক বানাবো, কারণ তোমাদের এই ঝগড়া আমি রোজ রোজ দেখতে পারবো না। এমনটা বলে রাজা তাদের বিদায় দেয়। ইঁদুর প্রথমে খরগোশের কাছে যায় আর তাকে বলে, আমি বলি কি খরগোশ, আমরা তো বন্ধুই, আর এখন আমাদের বন্ধুত্বকে মজবুত করে ফেলি।
আর রাজার পরামর্শক হয়ে যাই। তাহলে কি বলো তুমি? খরগোশ মাথা নাড়ে, কিন্তু সে খুব ধীরে ধীরে মাথা নাড়ে। তখন ইঁদুর মনে মনে বলে, আরে আরে, এ তো এত অসুস্থ যে মাথা নাড়তেই 5 মিনিট লেগে যাচ্ছে। এ আবার কি পরামর্শ দেবে? ওর চক্করে তো আমার চাকরি চলে যাবে। মনে হচ্ছে বিড়ালের সাথেই আমাকে কথা বলতে হবে, কিন্তু কিভাবে বলবো? ইঁদুর এই কথাই ভাবছিলই, এমন সময় বিড়াল সেখানে চলে আসে। ইঁদুর আর বিড়াল নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। দেখো বিড়াল, আমাদের জনম জনমের যে শত্রুতা আছে সেটা দূর করার সময় এসে গেছে। একটু ভেবে দেখো আর আমার সাথে বন্ধুত্ব করো। রাজসভায় আমাদের চাকরি হয়ে যাবে। শুধু আমরা কেন, আমাদের ছেলেপুলেরা বসে বসে খেতে পারবে। তাহলে তুমি কি বলো? তুমি একদম ঠিক বলেছো ভাই, আজ থেকে আমরা দুজন বন্ধু। ইঁদুর আর বিড়াল তাদের সকল ঝগড়া বিবাদ ভুলে গিয়ে রাজা সিংহের কাছে যায়। তাদের দেখে রাজা সিংহ অনেক খুশি হয় আর তাদের দুজনকে তার পরামর্শক নিয়োগ করে। আর বাকি থাকে খরগোশ। তাই খরগোশকে সঙ্গীত বিভাগে নিয়োগ দেয়া হয়। সেখানে সে আরামে তার কাজ করতে থাকে।